হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তো সব থেকে প্রথমেই আমার যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে হিলিয়াম প্লাস আয়নের ভূমিস্তর থেকে একটি ইলেকট্রনকে বের করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তা একটি হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তর থেকে একটি ইলেকট্রনকে বের করতে প্রয়োজনীয় শক্তির কত গুণ বেশি। তো সব থেকে প্রথমেই আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে টোটাল এনার্জির যে মান, টোটাল এনার্জি ফর হাইড্রোজেন অ্যাটম, সেটাকে যদি আমরা এখানে বের করার চেষ্টা করি, তাহলে সূত্রটা আমরা জানি -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। তো এক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেডের মানটা কত হবে? জেডের মানটা হবে 1। তাহলে আমার ভ্যালুটা দাঁড়াবে, জেডের জায়গাতে আমি 1 বসালাম, মানে 1 স্কোয়ার মানে 1 হলো। আর প্রথম কক্ষপথ বলেছে, তার মানে এনের মানটা 1, তার মানে আমার ভ্যালুটা কত এলো? -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে একটা ইলেকট্রনকে বের করতে আমার যে আয়নাইজেশন এনার্জি লাগবে সেটা হচ্ছে 0 মাইনাস 13.6, তার মানে হচ্ছে +13.6 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এই নির্দিষ্ট পরিমাণ শক্তিটা দিলে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে চলে যাবে। তো এখন আমরা যদি একই রকমভাবে হিলিয়াম প্লাস এর টোটাল এনার্জি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার সূত্রটা ওই একই সূত্র আসবে, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। প্রথম কক্ষপথের জন্য ভ্যালুটা কত হবে? হিলিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 2, মানে জেডের মান 2, তাহলে 2 স্কোয়ার মানে উপরটা আমি 4 লিখলাম, নিচটা 1। তার মানে -4×4 = 4, হাতে রইল 2, 54.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এক্ষেত্রে আমার যে আয়নাইজেশন এনার্জিটা লাগবে তার ভ্যালুটা হবে 0 মাইনাস 54.4 সমান +54.4 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এই পরিমাণ শক্তি দিলে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে চলে যাবে। তাহলে প্রথমকার আয়নাইজেশন এনার্জিটা ছিল আমার হাইড্রোজেনের জন্য, এখন আমার আয়নাইজেশন এনার্জিটা হচ্ছে হিলিয়ামের জন্য। তাহলে আমরা বলতে পারি যে ফর হিলিয়াম প্লাস আয়নাইজেশন এনার্জির মান হাইড্রোজেনের আয়নাইজেশন এনার্জির তুলনায় কত গুণ বেশি? 4 গুণ বেশি। ঠিক আছে, 4 গুণ বেশি কেন? তার কারণটা হচ্ছে আমাদের 54.4 ইলেকট্রন ভোল্ট যে ভ্যালুটা আমরা এখানে পেলাম, সেই ভ্যালুটা হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্টের তুলনায় কত গুণ বেশি? 4 গুণ বেশি। তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা দাঁড়াবে সেই অ্যান্সারটা হবে প্রয়োজনীয় শক্তি 4 গুণ। পরের প্রশ্নতে আমরা চলে আসছি, হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর রিডবার্গ ধ্রুবকের মান কত? তো রিডবার্গ কনস্ট্যান্টের ইকুয়েশনটা আমরা এই সূত্রটা বের করার সময় পেয়েছিলাম যে 1/λ সমান r ইন্টু জেড স্কোয়ার 1 মাইনাস n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো এখন ব্যাপার হচ্ছে আর মানে হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। তো জেনারেলি আর এর যে ভ্যালুটা আমাদের হয় যখন আমরা হাইড্রোজেন পরমাণু বসাই তখন জেডের জায়গাতে আমরা 1 বসাই, আর যখন আমরা হিলিয়াম পরমাণু বসাই তখন জেডের জায়গাতে আমরা 2 স্কোয়ার মানে আমরা 4 বসাই। তাহলে আমরা এখানে রিডবার্গ কনস্ট্যান্ট অফ হাইড্রোজেন বাই রিডবার্গ কনস্ট্যান্ট অফ হিলিয়াম যখন আমরা বসাবো তখন আমরা কি করব? তখন এখানে জেড ভ্যালুটা ধরে আমরা মানটা বের করব। অর্থাৎ এক্ষেত্রে ভ্যালুটা হবে 1 স্কোয়ার বাই 2 স্কোয়ার, তার মানে আমাদের ভ্যালুটা চলে আসবে কত? 1/4। তো এক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি আর এর যে মান হয় সে আর সমান অ্যাকচুয়ালি পুরোটা 2π² m জেড স্কোয়ার e⁴ বাই হচ্ছে CH3। তো এখন হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু জেডের মানটা 1, তাহলে বাকি যে পোর্শনটা 2π² m e⁴ বাই CH3 ইন্টু জেড স্কোয়ার, এক্ষেত্রে এই মানটা হয়ে যায় 1,09,678 ইন্টু জেড স্কোয়ার। এটা হচ্ছে আমার আর এর ফর্মুলা। ঠিক আছে, বেশ। তো জেনারেলি আমরা এখানে এই তরঙ্গ দৈর্ঘ্যটা যেহেতু আর এর হাইড্রোজেনের ক্ষেত্রে বের করি, তাই আমাদের এক্ষেত্রে জেডটা না লিখলেও হয়। তো আর এর জায়গাতে আমরা 1,09,678 বসাই। তাই যখন আমরা এই হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে আর এর ভ্যালুর অনুপাত যখন আমরা বের করব তখন তাহলে আমাদের যে মানটা হবে এখানেও 1,09,678 ইন্টু জেড স্কোয়ার, নিচেও হয়ে যাবে 1,09,678 ইন্টু জেড স্কোয়ার। তাহলে আমাদের এই জেড স্কোয়ারের ভ্যালুগুলোকে দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 1/4। তাহলে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু হয়ে গেল 1/4। লিমেন সিরিজ
কোথায় আসে? লিমেন সিরিজ। আলট্রাভায়োলেট মানে হচ্ছে অতিবেগুনি, তাহলে লিমেন সিরিজের ক্ষেত্রে আমার যেটা আসবে সেটা হচ্ছে অতিবেগুনি অঞ্চল হবে। বামারটা কী হবে? দৃশ্যমান, বামারটা হচ্ছে দৃশ্যমান হলো। প্যাসেন্টটা হচ্ছে অবলোহিত মানে ইনফ্রারেড, আর হামফ্রেটা হচ্ছে অতি অবলোহিত মানে হচ্ছে ফার ইনফ্রারেড। তার মানে 1-এর ডি, 2-এর সি, 3-এর বি আর 4-এর এ, মানে প্রথমকার অপশানটা। পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থান ফাঁকা, এটা বলেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। নিরবিচ্ছিন্নভাবে শক্তির বিকিরণ বা শোষণ ঘটে না, এটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের থিওরি। নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে শক্তির শোষণ বা বর্জন ঘটে না, এটা হচ্ছে বোরের স্বীকার্য। আর ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, এটা হচ্ছে সমারফিল্ডের থিওরি। তাহলে 1-এর সি, 2-এর ডি, 1-এর সি, 2-এর ডি, 3-এর ক্ষেত্রে হচ্ছে আমাদের বি আর 4-এর এ, লাস্টের অপশানটা। পরের প্রশ্নতে চলে আসছি। রাদারফোর্ডের তত্ত্বগুলিকে প্রকাশকালের ক্রমানুসারে সাজাতে বলেছে। তো সব থেকে আমাদের প্রথম তত্ত্ব ছিল প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, এটা অনেক পুরনো মডেল। তারপরে আমরা এই মডেলগুলো জানি। প্রথম মডেল হচ্ছে রাদারফোর্ডের, সেটাকে মডিফাই করেছিলেন বোর, সেটাকে মডিফাই করেছিলেন সমারফিল্ড। তাহলে 2, তারপরে 1, 3, 4, তারপরে আবার বি এর অপশানটা। বামার শ্রেণীর ক্ষেত্রে n1 = 2 এবং n2 = 4 হতে পারে, তার মানে এই বিবৃতিটা হচ্ছে সঠিক বিবৃতি। বামার শ্রেণীতে এইচ আলফা রেখাটা বেগুনি বর্ণ ধারণ করে। বামার শ্রেণীর এইচ আলফা বলতে আমার বোঝায় যে আমার n1-এর মানটা হবে 2, অর্থাৎ 2-এ ফিরে আসবে। কোথার থেকে ফিরে আসবে? 3 থেকে ফিরে আসবে, তবে আমি এইচ আলফা পাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনার্জি গ্যাপটা হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ ডেল্টা ইটা হচ্ছে এখানে সর্বনিম্ন। তো এনার্জি গ্যাপ যদি সর্বনিম্ন হয়, এক্ষেত্রে আমার ল্যামডাটা হবে সর্বোচ্চ, কারণ এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবং আমরা খুব ভালো করে জানি যে এক্ষেত্রে বামা সিরিজের ক্ষেত্রে এই এইচ আলফাটা তো ল্যামডার মানটা হাইয়েস্ট হয়, ওই 6552 অ্যাংস্ট্রম এরকম একটা ভ্যালু আসে। তাহলে এতটা তরঙ্গ দৈর্ঘ্য যেটা হয় ভিজিবল রেঞ্জের মধ্যে সবথেকে হাইয়েস্ট তরঙ্গ দৈর্ঘ্য। তাই আমরা জানি লাল বর্ণের আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই এখানে আমার যে এইচ আলফার ক্ষেত্রে কালারটা আসবে, সে কালারটা লাল কালার ধারণ করবে। তার মানে প্রথম বিবৃতিটি সঠিক, কিন্তু এই দ্বিতীয় বিবৃতিটি ভুল। পরের প্রশ্ন, বোরের মতে ইলেকট্রন দ্বারা শক্তির গ্রহণ বা বর্জন নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, বিচ্ছিন্নভাবে ঘটে। ঠিক কথা। বোরের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনের কক্ষপথ বৃত্তাকার, এটাও ঠিক। সমারফিল্ড মডিফাই করে বলেছিলেন যে উপবৃত্তাকার, কিন্তু বিজ্ঞানী বোর বলেছিলেন বৃত্তাকার। তাহলে পরেরটাতে আমাদের দুটো বিবৃতি সঠিক হলো। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। বোরের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π, ঠিকই আছে। বোর কক্ষে ইলেকট্রনের ধারণা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিরোধিতা করে, এটাও ঠিক। তাহলে আমার প্রথমকার কোয়েশ্চেনটা অ্যান্সার হয়ে গেল। তার কারণ হাইজেনবার্গ বলেছিলেন যে আমাদের বোর যেরকমভাবে বলেছিলেন মাস, ভেলোসিটি, পজিশন সব কিছু নির্ণয় করা যায়, তো হাইজেনবার্গের এটা বিরোধিতা করে। কারণ হাইজেনবার্গ বলেছিলেন যে আমাদের মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে যখন সেটা মুভিং থাকে, মানে যখন সেটা চলমান অবস্থাতে থাকে, তখন একই সাথে তার পজিশন এবং মোমেন্টাম 100% অ্যাকুরেটলি নির্ণয় করা সম্ভব নয়। তৃতীয় বোর কক্ষ থেকে প্রথম কক্ষে ইলেকট্রন নেমে আসলে বামার সিরিজ পাওয়া যায়, এটা ভুল। প্রথমে ফিরে এলে লিমেন সিরিজ পাওয়া যায়, বামার পাওয়া যায় যদি দ্বিতীয় কক্ষে ফিরে আসতো। বামার শ্রেণীর বর্ণালীগুলি দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায়, ভিজিবল রেঞ্জের মধ্যে পাওয়া যায়, ঠিকই আছে এটা। তাহলে প্রথমটা মিথ্যা, কিন্তু পরেরটা সত্য। নেক্সট প্রশ্ন, হিলিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে ভূমিস্তরে থাকা একটি ইলেকট্রনের শক্তি দিয়ে দিয়েছে, বেরিলিয়াম 3+ ক্ষেত্রে ইলেকট্রনের শক্তিটা কত হবে? ঠিক আছে, আমরা টোটাল এনার্জিটা আমরা এখানে ক্যালকুলেট করে বের করব। -13.6 ইন্টু z²/n², এই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমি এখানে লিখলাম -13.6 ইন্টু z² মানে হিলিয়াম বলেছে, তার মানে এটা 2² মানে 4 করে দিলাম, আর এখানে n এর মানটা 1 বলেছে। তাহলে -13.6 ইন্টু 4 এত ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এই শক্তিটাকে আমাদের জুলের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা খুব ভালো করেই জানি যে এর ভ্যালুটা হচ্ছে কত, 54.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে আমরা 54.4 ইন্টু 1.602 ইন্টু 10⁻⁻19 জুলে আমরা কনভার্ট করতে পারি। এটাকে আমার এক্স জুলে লেখা রয়েছে,
ঠিক আছে, আমরা নিজেদের সুবিধার্থে এটাকে জুলে না করেও আমরা এটা সমান 54.4x ধরে নিতে পারি আমরা। তার কারণটা হচ্ছে আমরা বেরিলিয়ামের ক্ষেত্রে যখন বের করব তখনও তো আমাদের ব্যাপারটা সে একই হবে। তাহলে আমাদের যখন এটা বেরিলিয়াম 3+ ক্ষেত্রে বের করছি, আচ্ছা আগেরটা আমরা কার ক্ষেত্রে বের করেছিলাম, হিলিয়াম প্লাসের ক্ষেত্রে, তখন আমার এখানে ভ্যালুটা হবে -13.6 ইন্টু Z²/n², তাহলে -13.6। বেরিলিয়াম বলেছে তার মানে 4, প্রোটন সংখ্যা 4, তাহলে ওপরটা 16 হয়ে গেল। আচ্ছা n সমান 2 বলেছে, তাহলে 2 মানে 4। ও বাবা, তাহলে আমার তো এখানে সেই একই জিনিস হলো, -13.6 ইন্টু 4 ইলেকট্রন ভোল্ট। তার মানে এখানেও আমার -15.4 ইন্টু, জুলে করছি যেহেতু কোশ্চেনে জুলে বলেছে, আমরা দেখানোর চেষ্টা করছি, এসব না করলেও হতো, কারণ আমার দুটো সেম চলে এসেছে। তাহলে ওটা যদি আমার x জুল হয়, তাহলে এটাও হবে আমার -x জুল। তার মানে আমার এখানে জুল এককে অ্যান্সারটা চলে এলো কত, -x। বেশ ক্লিয়ার হয়ে গেল এটা। আচ্ছা, তাহলে এই দুটো ফর্মুলা থেকে, মানে একই ফর্মুলা থেকে আমরা দুটো পরপর বের করে নিলাম। পরের প্রশ্নতে চলে আসছে, হিলিয়াম প্লাস আয়নের দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ বলে দিয়েছে। লিথিয়াম প্লাসের ক্ষেত্রে বোর কক্ষের ব্যাসার্ধটা জানতে চেয়েছে। আচ্ছা, তো হিলিয়াম প্লাসেরটা আমাদের দরকার নেই, তবু এখানে পিকোমিটার দেওয়া আছে বলে আমাদের নিজেদের সুবিধার্থে কোশ্চেনটা দিয়েছে। যদি আমরা এখানে রেডিয়াস বের করি ফর হিলিয়াম প্লাস দ্বিতীয় কক্ষ, তাহলে আমাদের এখানে যে ভ্যালুটা হবে 0.529 ইন্টু n² হচ্ছে জেড, তার মানে হচ্ছে 0.529 ইন্টু এখানে দ্বিতীয় বোর কক্ষ বলেছে, তাহলে 2² মানে ওপরটা 4 করলাম, আর হিলিয়াম বলেছে, হিলিয়াম মানে হচ্ছে নিচটা 2 করলাম, তার মানে আমার 0.529 ইন্টু হচ্ছে 2, তার মানে হচ্ছে 1.058 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমরা পিকোমিটারে করি তাহলে আমাদের 100 দিয়ে গুণ হবে, তাহলে আমাদের এটা হয়ে যাবে 105.8 পিকোমিটার। ঠিক আছে, বেশ, তাহলে এটার হেল্প নিয়ে আমাদের পরেরটা করতে সুবিধা হবে, আর কিছু ব্যাপার নেই যে পিকোমিটারে কী করে এটাকে কনভার্ট করা হলো। তো আমরা যখন এখানে লিথিয়াম 2+ বের করব, তৃতীয় বোর কক্ষের বলেছে, তাহলে 0.529 ইন্টু n²/z, ফর্মুলা তো আমার একই থাকবে, তাহলে 0.529 ইন্টু তৃতীয় বোর কক্ষ বলেছে, তার মানে 3² 9 হয়ে গেল। লিথিয়াম বলেছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভ্যালুটা আসবে 0.529 ইন্টু 3, তাহলে কত আসছে, 3 9 7 7, হাতে রইল 2, 8 3 5 15, তার মানে 1.587 অ্যাংস্ট্রম। তার মানে এখানেও আমার 158.7 পিকোমিটার হয়ে যাবে। বেশ, এই হচ্ছে ব্যাপার। তাহলে আগেরটা সাহায্য নিয়ে আমরা এখানে যে 158.7 পিকোমিটার হবে এটাকে আমরা কনফার্ম করতে পারলাম, কারণ আগেরটাতে অ্যাংস্ট্রমটাকে পিকোমিটারে করা রয়েছে আমাদের এইভাবে। আচ্ছা, যদি আমাদের এটা না দেওয়া থাকতো প্রথম কার্ডটা, যদি তোমাদের ডাউট হতো, তাহলে আমাদের এই জিনিসটা খেয়াল রাখবে, 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10। আচ্ছা, 1 ন্যানোমিটার, এখানে যদি আমরা 1 ন্যানোমিটার লিখি তাহলে হচ্ছে 10⁻⁹ মিটার, আর 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻⁻12 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাংস্ট্রম এককটা হচ্ছে পিকোমিটারের থেকে বেশি। 1 অ্যাংস্ট্রম মানে আমরা 10⁻², মানে আমরা 100 পিকোমিটার, এটাকে আমরা বলতেই পারি। আবার আমরা এটাও বলতে পারি যে 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10 অ্যাংস্ট্রম। তার মানে আমাদের এটাও লেখা যায় যে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 1/10 ন্যানোমিটার। তার মানে আমরা যেটা সহজে বুঝতে পারছি যে যখন আমরা অ্যাংস্ট্রমটাকে পিকোমিটারে কনভার্ট করব তখন আমরা 100 দিয়ে গুণ করে দেবো, তাহলেই হবে। আর অ্যাংস্ট্রমটাকে যখন আমরা ন্যানোমিটারে কনভার্ট করব তখন আমরা 10 দিয়ে ভাগ করব। বেশ, তাহলে আমাদের মেনলি এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা আমরা নতুন করে একটু খেয়াল রাখবো। বেশ, নেক্সট চলে আসছে আমরা পরের প্রশ্নতে। হাইড্রোজেন পরমাণুর একটা উত্তেজিত ইলেকট্রন n সমান 5 থেকে ভূমিস্তরে আসছে। তাহলে আমরা এখানে তো ফর্মুলাটা জানি যে n2 মাইনাস n1 প্লাস 1 বাই কত 2। তাহলে আমাদের এখানে 5 মাইনাস 1 প্লাস 1 বাই 2, তাহলে আমাদের কত হবে 4 গুণিত 5 বাই হচ্ছে 2, তার মানে আমাদের কত হবে 10। তার মানে আমাদের এখানে সর্বোচ্চ বর্ণালীর সংখ্যা কটা হবে, 10টা হবে। বেশ, এই হচ্ছে ব্যাপার। রাদারফোর্ডের স্বর্ণপাত পরীক্ষা দ্বারা হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা করা যায় না, ঠিকই, এর দ্বারা আমরা হাইড্রোজেন পরমাণুর ব্যাখ্যা করতে পারিনি। বোরের পরমাণু তত্ত্ব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিরুদ্ধচারণ করে, এটাও ঠিক। তাহলে আমার প্রথম বিবৃতিটা এবং দ্বিতীয় বিবৃতি উভয়ই হচ্ছে সঠিক।
পরের প্রশ্নতে চলে আসছি। ধরে নাও হিলিয়াম প্লাস আয়নের প্রথম বোর কক্ষে আবর্তনরত একটি ইলেকট্রনের বেগ হচ্ছে v1, তৃতীয় বোর কক্ষে বেগ হচ্ছে v3। আমরা খুব ভালো করেই জানি যে প্রথম কক্ষের বেগের তুলনায় তৃতীয় কক্ষের বেগটা 1/3 গুণ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা এইভাবে লিখতেই পারি যে v3 মানে হচ্ছে v1/3, অর্থাৎ তৃতীয় কক্ষের বেগ কম, প্রথম কক্ষের বেগ হচ্ছে বেশি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব v3/v1 সমান 1/3। অতএব আমরা লিখতে পারি যে v3:v1 সমান হচ্ছে 1:3, অর্থাৎ তৃতীয় কক্ষপথের বেগ কম, প্রথম কক্ষপথের বেগ বেশি। আচ্ছা, হাইড্রোজেন সদৃশ আয়নের ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর কোন হাইড্রোজেন সদৃশ আয়নের ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধের সাথে সমান। তো আমরা যদি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ দেখি, তাহলে আমরা তো খুব ভালো করেই জানি 0.529 ইন্টু n²/z, তার মানে 0.529 ইন্টু 1/1, তার মানে 0.529 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ। তো এখানে আমাদেরকে অপশান দেখে দেখে করতে হবে যে কার ক্ষেত্রে আমার এই ভ্যালুটা আসছে। তো এখানে লক্ষ্য করে দেখো, যদি আমরা Li2+ করি, দিয়ে দ্বিতীয় কক্ষপথ করি, তাহলে আমার ভ্যালুটা আসবে 0.529 ইন্টু n² মানে 2² মানে হচ্ছে লিথিয়াম আছে, তার মানে হচ্ছে 3, তাহলে 0.529 ইন্টু 4/3 অ্যাংস্ট্রম। তাহলে এটা সমান হলো না। পরের অপশানটাতে দেখি। আচ্ছা, বেরিলিয়াম 3+ বলেছে, দ্বিতীয় কক্ষপথ বলেছে, তাহলে 0.529 ইন্টু n² মানে হচ্ছে 2² মানে হচ্ছে 4, নিচে বেরিলিয়াম আছে মানে হচ্ছে 4, তার মানে আমার দেখো এখানে অ্যান্সারটা চলে এলো 0.529 ইন্টু 4/4। তাহলে কাটাকাটি করে আমার যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। তাহলে বেরিলিয়াম 3+-এর 2 নম্বর কক্ষপথের যা ব্যাসার্ধ আর হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ সমান হয়ে গেল। আচ্ছা, বাকিগুলো আর করে দেখাচ্ছি না, বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে। নিশ্চয়ই আমাদের হাইড্রোজেনের সাথে সমান হবে না, 0.529 নিশ্চয়ই হবে না। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ দেওয়া রয়েছে, গতিবেগ বের করতে বলেছে। ব্যাসার্ধের সাথে গতিবেগ আমাদের এটা কাজে লাগবে না, আমরা ডাইরেক্ট ভেলোসিটি আমরা বের করতে পারবো। হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা ভেলোসিটি বের করতে পারবো। প্রথম কক্ষপথ বলে দিয়েছে 2.18 ইন্টু 10⁶ ইন্টু z/n মিটার/সেকেন্ড। এই হচ্ছে আমার উত্তর। তাহলে 2.18 ইন্টু 10⁶, জেডের জায়গাতে হাইড্রোজেন পরমাণু 1 হবে, এনের জায়গাতেও 1 হবে, তার মানে আমার এটা 2.18 ইন্টু 10⁶ মিটার/সেকেন্ড হলো। যদি আমরা এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে চাই, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10⁸ সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে 2.18 ইন্টু 10⁸ সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে ইলেকট্রনের গতিবেগ হয়ে গেল আমাদের। আচ্ছা, এখানটাতে একই উত্তর রয়েছে মনে হচ্ছে। এ এর উত্তর অপশান আর ডি এর অপশান আমার একই অপশান আছে এখানে, ঠিক আছে। এ এবং ডি এখানে, এটাই দুটোই উত্তর হবে এখানে। আচ্ছা, বেশ, এই গেল ব্যাপারটা। আচ্ছা, হাইড্রোজেনের যে বিকিরণ বর্ণালী প্রথম আবিষ্কৃত হয়, সেটা হচ্ছে আমাদের বামার সিরিজ সব থেকে প্রথমে আবিষ্কৃত হয়েছিল। আচ্ছা, তো সেটা আমাদের কোন অংশে পাওয়া যায়, সেটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায়। তাহলে এখানে এটা আমাদের ডি এর অ্যান্সারটা হবে। হাইড্রোজেন পরমাণুর আয়নাইজেশন এনার্জি দেওয়া আছে। পরমাণুর ইলেকট্রনটিকে n=1 থেকে n=2-তে নিয়ে যেতে প্রয়োজনীয় শক্তির মান কত, সেটা আমাদেরকে জানতে চেয়েছে, ঠিক আছে। বেশ, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে n=1 যদি হয়, তাহলে টোটাল এনার্জি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে -13.6 ইন্টু n²/z², তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে, -13.6 ইন্টু z²/n², তাহলে হচ্ছে 1/1, তাহলে হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। আর আমাদের হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের যে শক্তি হবে -13.6 ইন্টু z² মানে 1/n², মানে দ্বিতীয় কক্ষপথ মানে 2² তাহলে এটা 4 দিয়ে ভাগ হয়ে যাবে, তারপরে -3.4 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবার আমাদেরকে কী করতে হবে, কতটা এক্সট্রা এনার্জি লাগছে, তাহলে 1 থেকে 2 নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমার এখানে যে এক্সট্রা এনার্জি লাগছে ডেল্টা ই এর যে মানটা -3.4 থেকে -13.6 বিয়োগ করে দেবো, তাহলে আমার ভ্যালুটা চলে আসবে কত, +10.2 ইলেকট্রন ভোল্ট।
আচ্ছা, তাহলে এই যে প্লাস 10.2 ইলেকট্রন ভোল্ট মানটা বেরোলো, এটাকে আমরা কিলো জুল পার মোলে কনভার্ট করতে পারি, আর এখানে আমাদের জুল পার মোলে কনভার্ট করা রয়েছে। তো একটা সূত্র আমরা এখানে খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে এই যে আমাদের 10.2 ইলেকট্রন ভোল্ট বেরোলো, এটাকে যদি আমরা প্রায় 100 দিয়ে, মানে অ্যাকচুয়ালি 96, মানে যেটাকে আমরা 100-র মতো ধরতে পারি আর কি, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের বেরোয় কিলো জুল মোল ইনভার্স। তো আমার এখানে 96টাকে আমরা নিজেদের সুবিধার্থে 100 ধরে নেবো। 100 মানে আমাদের 10⁻² হয়ে যাবে। আচ্ছা, তাহলে 10.2 এর সাথে আমরা এটাকে 10 মানে 100 ধরতে পারি নিজেদের সুবিধার্থে আর কি। আচ্ছা, তাহলে 10⁻² কিলো জুল মোল ইনভার্স করলাম, কিন্তু আমার এখানে জুল পার মোলে অ্যান্সার চেয়েছে, তাহলে আমাদের কিলো জুলটাকে জুল করতে গেলে আবার 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এরকম আমাদের একটা অ্যান্সার বেরোবে যে 10.2 × 10⁵ হয়ে যাবে টোটাল জুল মোল ইনভার্স। এই হচ্ছে আমার অ্যান্সার। তো এবারে একটা জিনিস বুদ্ধি করে এখানে অ্যান্সারটা করে দেওয়া আসবে, সেটা হচ্ছে দেখো 10.2 কিন্তু পুরোপুরি হবে না, তার থেকে একটু কম হবে, কারণ আমাদের 96টাকে আমরা জোর করে 100 ধরে নিয়েছিলাম। তাহলে 10.2 থেকে জাস্ট একটু ভ্যালু কম হবে, সেটা হচ্ছে আমার 9.84। তোমাদের যদি খুব অসুবিধা হয়, দেখো মুখে মুখে অ্যান্সারটা হয়ে যাবে। 96কে দেখো 10 দিয়ে 10.2 দিয়ে গুণ করলে কিন্তু আমার এই 9.8-এর অ্যান্সারটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, বাকি অপশানগুলো আমার এমনিতেই হচ্ছে না। আচ্ছা, তো এইভাবে আমরা মোটামুটি অ্যান্সারটাকে করে দিয়ে আসতে পারবো আর কি। বেশ, এই গেল অ্যান্সার। পরেরটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষে একটা ইলেকট্রনের গতিশক্তির মান আমার এখানে জানতে চেয়েছে। তো কৌণিক ভরবেগ থেকে এটাকে আমরা বের করতে পারি। কৌণিক ভরবেগের একটা ফর্মুলা আমরা জানি যে mvr = nh/2π। তো এখানে একটা জিনিস দেখো দিয়ে দিয়েছে এ নট মানে লেখা আছে দেখো বোর ব্যাসার্ধ। অ্যাকচুয়ালি বোর ব্যাসার্ধ কাকে বলা হয়, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের যে ব্যাসার্ধটা মানে 0.529 অ্যাংস্ট্রম যেটা আর কি, সেটাকে বোর ব্যাসার্ধ বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখানে দ্বিতীয় বোর কক্ষ বলেছে, তাহলে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত হবে, 0.529 × n²/z। আচ্ছা, তার মানে আমাদের জেডের মান 1 আর এনের মান হচ্ছে 2, তাহলে 0.529 × 2² মানে কত, 4 হয়ে গেল। আচ্ছা, এত অ্যাংস্ট্রম হয়ে গেল। 0.529 মানেই তো আমার হচ্ছে এখানে এ নট, তাহলে হচ্ছে এ নট বা A0 × 4, এই এত অ্যাংস্ট্রম আমার একক চলে এলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কী হবে, আমরা এখানে লিখতে পারি এম, আমরা লিখতে পারি ভি, আরের জায়গাতে আমরা লিখতে পারি 4 × A0 সমান হচ্ছে এন, এনের মান হচ্ছে 2, কারণ দ্বিতীয় কক্ষপথ বলেছে। 2h/2π, 2 কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা ভি সমান পেয়ে গেলাম যে 2 কেটে যাওয়ার পর ভি সমান হয়ে গেল h/হচ্ছে আমাদের 4πmv, এটা আমরা পেলাম। 4πmA0, 4πmA0, এটা আমরা এখান থেকে পেলাম। আচ্ছা, এবার আমাদের কাইনেটিক এনার্জির মান জানতে চেয়েছে, তার মানে হচ্ছে ½ mv², তাহলে হাফ করলাম এম করলাম h/4πmA0 তার স্কোয়ার করে দিলাম। বেশ, তাহলে আমাদের এখানে অ্যান্সার যেটা চলে এলো, হাফ চলে এলো, এম চলে এলো, h² চলে এলো, এটা 16π² m²A0 তার স্কোয়ার। তাহলে আমাদের এখানে মানটা চলে আসবে h² নিচে 32π², একটা এম থাকলো, A0 তার স্কোয়ার। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের 32তে একটা অপশান পেয়েছি আমরা, সি এর অ্যান্সারটা হয়ে গেল আমাদের এখানে। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ চেয়েছে, তাহলে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ 2.18 × 10⁶ z/n মিটার/সেকেন্ড। এই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে 2.18 × 10⁶, হাইড্রোজেন পরমাণু বলেছে জেডের জায়গাতে 1 বসিয়ে দিলাম, এনের জায়গাতে 2 বসিয়ে দিলাম, মিটার/সেকেন্ড, তাহলে 1.09 × 10⁶ মিটার/সেকেন্ড। আচ্ছা, বেশ, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাকে যদি আমরা 10.9 করে দিই, তাহলে এটা আমার 10⁵ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এত মিটার/সেকেন্ড, তাহলে আমার এখানে এটা অ্যান্সার চলে এলো। নেক্সট হচ্ছে ইলেকট্রনের শক্তি দিয়ে দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুর n = 1 থেকে 2 যাওয়ার জন্য তরঙ্গ দৈর্ঘ্যটা জানতে চেয়েছে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো এই সূত্রটা দেখে। আর হাইড্রোজেন পরমাণুর জন্য হচ্ছে 1z² মানে 1² 1/n1² - 1/n2², 1/λ সমান r বসে গেল, 1/1² - 1/2², 1/λ সমান r
এখানটা হয়ে গেল দেখো 1 মাইনাস 1-এর 4, তাহলে 1/λ সমান আর গণিত 3-এর 4। এবার আমরা কি করব, এটাকে উল্টে দেবো, ল্যামডা সমান হয়ে যাবে 1/r গণিত 4-এর 3, তাহলে ল্যামডা সমান পেলাম 911 গণিত 4-এর 3। তাহলে ল্যামডা সমান হয়ে গেল কত, 3644/3, তার মানে ল্যামডা সমান হয়ে গেল 3 বারং 36, 1214, তাই তো? আচ্ছা, 1214.6 এত অ্যাংস্ট্রম, এটা আমার অ্যান্সার বেরোলো। 1214 মানেই আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা, এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাইতাম তাহলে আমার এখানে এটা অ্যান্সার হতো এরকম যে 1214.6 ইন্টু 10⁻⁻10 মিটার ল্যামডা সমান। আচ্ছা, তাহলে আমাদের যে একদম অপশানটা যেটা আছে 1.214 ইন্টু 10⁻⁻7 মিটার, বেশ এই অপশানটা আমার কারেক্ট চলে আসতো, বিয়েরটা। পরের প্রশ্নতে চলে আসছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বেরিলিয়াম 3+ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সাথে সমান। আচ্ছা, কোনো একটি কক্ষপথের ব্যাসার্ধের সাথে সমান কক্ষপথের শক্তিটা আমাদের এখানে জানতে চেয়েছে। তো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ তার মান হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। তো আমরা যদি বেরিলিয়াম 3+এর ক্ষেত্রে আমরা যদি এর সাথে সেম করতে চাই তাহলে আমার সূত্র হচ্ছে n²/z। তাহলে একটা জিনিস ভেবে দেখো যে 0.529 রাখার পর এনের মানটাকে আমাকে এখানে কত বসাতে হবে, কারণ জেডটা তো আমার এখানে 4 বেরিলিয়াম বলেছে, তাহলে এনের মান যদি আমি 2 বসাই তাহলে আমার এখানে কাটাকাটি করে এর ভ্যালুটা আমার হাইড্রোজেন পরমাণুর ভ্যালুর সাথে সমান হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে ইজিলি পেয়ে গেলাম যে আমার তার মানে n সমান হচ্ছে 2, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এনের মানটা হবে কত, 2। তাহলে 2 নম্বর কক্ষপথে আমার টোটাল এনার্জি অফ বেরিলিয়াম 3+ 2 নম্বর কক্ষপথে এর ভ্যালুটা হবে এবার -3.6 ইন্টু z²/n² ইলেকট্রন ভোল্ট। তাহলে -13.6 ইন্টু বেরিলিয়াম বলেছে, মানে বেরিলিয়ামের যেটা হচ্ছে 4-4-এর স্কোয়ার মানে হচ্ছে কত, 16। আচ্ছা, 2 নম্বর কক্ষপথ বলেছে, তার মানে আমার এটা 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4, তার মানে -13.6 গুণিত 4 ইলেকট্রন ভোল্ট, মানে -54.4 ইলেকট্রন ভোল্ট। এটা আমার অ্যান্সার চলে এলো 13-এরটা। ধরা যাক একটি পরমাণু একটি লাল, সবুজ, নীল, বেগুনি রেখা বর্ণালী দেয়, চিত্র অনুসারে কোন রূপান্তরটি লাল বর্ণালীর রেখাটিকে আমার চিহ্নিত করবে। তো লাল বর্ণালী হতে গেলে সব থেকে প্রথমত আমাদের ভিজিবল বলেছে, ঠিক আছে? ভিজিবল মানে আমাদেরকে খালি চোখে জিনিসটাকে দেখতে হবে। তো 3 থেকে 2-এ যদি আমার আসে তাহলে আমার এক্ষেত্রে ল্যামডার মানটা হাইয়েস্ট হবে, ঠিক আছে? ল্যামডাটা হবে সর্বোচ্চ, কারণ এখানে এনার্জি গ্যাপটা হচ্ছে সর্বনিম্ন, এরকম টাইপের একটা কোশ্চেন আমরা পড়লাম। তো এক্ষেত্রে দেখা যায় ওই 6556 অ্যাংস্ট্রমের মতো হয়, যেটা আমার দৃশ্যমান বর্ণালী বা ভিজিবল রেঞ্জের মধ্যে হয়। যেহেতু আমার ল্যামডাটা সর্বোচ্চ, তাই আমরা এখানে লাল বর্ণালী চিহ্নিত করবে বা লাল বর্ণালী আমরা এখানে খালি চোখে দেখতে পাবো, এই হচ্ছে ব্যাপার। প্রথম বোর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ v1, তৃতীয় কক্ষপথে v1/3 হবে, বেগটা কমতে থাকবে, এটা আমরা জানি। যখন হাইড্রোজেনের একটি পরমাণুর ইলেকট্রন 4 থেকে 1-এ লাফ দেয় তখন বর্ণালীর সংখ্যা কত হবে, n2 - n1 n2 - n1 + 1/2, এটা হচ্ছে সূত্র। তাহলে 4 থেকে 1-এ আসছে, তাহলে 4 - 1, এটা হয়ে যাবে 4 - 1 + 1/2, তার মানে 3 গুণিত 4/2 মানে 6টা। হাইড্রোজেন বর্ণালী রেখা তরঙ্গ সংখ্যা রিডবার্গ ধ্রুবকের 98 সমান হবে যদি ইলেকট্রনটা কোথার থেকে কোথায় লাফ দেয়। তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে নিউ বার, যেটাকে আমাদের নিউ/c, যেটা মানে হচ্ছে 1/λ। এই সবগুলো একই জিনিস, হাইড্রোজেন পরমাণু মানে 1-এর স্কোয়ার করে দিলাম। আচ্ছা, তো তরঙ্গ সংখ্যাটা বলেছে যে রিডবার্গ ধ্রুবকের 8/9 সমান হবে যখন আমার কত থেকে কততে লাফ দেবে। আচ্ছা, ঠিক আছে, সবগুলো একই লাফ দিচ্ছে, তাহলে 3 থেকে না 2 থেকে না কত থেকে আমাকে ভ্যালুটা বের করতে হবে।
তাহলে এটা তো 1/1 হয়ে গেল। এটাকে যদি আমি দেখো 3 স্কোয়ার মানে এটা করতে পারি যে 1 মাইনাস 1-এর 9 আনতে পারি, তাহলে আমার অ্যান্সারটা মিলে যাচ্ছে। তাহলে আর গণিত 8-এর 9। তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে 1/λ সমান আর গণিত 8-এর 9। তাহলে ঋটবাগ ধ্রুবকের 8-এর 9 অংশ হবে যখন 3 থেকে 1-এ লাফ দেবে। অপশান দেখে এলিমিনেশন করে আমরা অ্যান্সারটা বের করতে পারলাম। বেশ, এবার হচ্ছে যে এখানে কতগুলো আমার যে প্রশ্নগুলো দিয়েছে, তো শুধুমাত্র এগুলো হচ্ছে কনসেপচুয়াল জাস্ট প্রশ্ন। তো এখানে দেখো 4-এর যে প্রশ্নটা রয়েছে, ক্যাথোড রশ্মি বিশিষ্ট সম্পর্কিত কোনটা নয়, ঠিক নয়। ক্যাথোড থেকে নির্গত হয়ে অ্যানোডের দিকে যায়, এটা তো আমাদের ঠিকঠাকই আছে, এখানে ভুলের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এটা তার মানে সঠিক তথ্য। বহিস্থ কোনো তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে অনুপস্থিতিতে এগুলো সরল রেখায় গমন করে, ঠিকই আছে। ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য, ক্যাথোড রশ্মি নলে ব্যবহৃত ক্যাথোডের উপাদানের উপর নির্ভর করে না। আচ্ছা, আর ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য ক্যাথোড রশ্মির নলে অবস্থিত গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, এটা ভুল। তার মানে এটা আমার অ্যান্সার হিসাবে চলে এলো। ঠিক আছে, এই 3টে তথ্য সঠিক আছে, এটা আমার ভুল তথ্য, তার মানে আমার এটা অ্যান্সার হয়ে গেল। ইলেকট্রন সম্পর্কিত কোন উক্তিটি সঠিক নয়? এটি ঋণাত্মক আধানযুক্ত কণা, ঠিকই আছে। আচ্ছা, ইলেকট্রনের ভর নিউটনের ভরের সাথে সমান, এই তথ্যটা ভুল। আচ্ছা, তাহলে বাকি দুটো সঠিক, তাহলে আমার এখানে বি এরটা অ্যান্সার চলে এলো। থমসনের পরমাণু মডেলের সাহায্যে পরমাণুর কোন ধর্মগুলি সঠিকভাবে ব্যাখ্যা করা যায়? পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ প্রসম, এটা ঠিকই আছে, এটা আমাদের ব্যাখ্যা করা যায়। হাইড্রোজেনের পরমাণু বর্ণালী যায় না। ইলেকট্রন প্রোটন নিউটনের অবস্থান বর্ণনা করা যায় না, ইলেকট্রনের অবস্থান আমরা বুঝতে পারি না। পরমাণু সুস্থিতি এর মাধ্যমে নির্ণয় করা যায় না। তাহলে আমার প্রথম অপশানটা উত্তর হিসাবে চলে এলো। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি বোরের তত্ত্ব প্রযোজ্য 1 ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রেও হবে না, এটার ক্ষেত্রেও হবে না, এটার ক্ষেত্রেও হবে না। তাহলে আমাদের এটা প্রযোজ্য হবে কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যান্সার চলে আসবে হাইড্রোজেন। আর বাকিগুলো আমরা যেটা দেখতে পেলাম যে বাকি কারোর জন্য প্রযোজ্য হলো না। আচ্ছা, ঠিক আছে, পরের প্রশ্নটাতে আমরা চলে আসি। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষের ব্যাসার্ধ কত হবে? তাহলে এখানে আমরা ইজিলি আনসারটাকে লিখতে পারবো। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষের ব্যাসার্ধ 0.529 ইন্টু এম স্কোয়ার বাই জেড। তার মানে 0.529টাকে এখানে 0.53 ধরেছে আর কি। তৃতীয় কক্ষপথ মানে 3 স্কোয়ার বাই 1, তার মানে 0.53 লিখলাম। এটা 9 দিয়ে গুণ করতে হবে, 3 9 27 7, 2 5 47। ঠিক আছে, তার মানে আমার এটা হয়ে গেল কত? 4.77 অ্যাংস্ট্রম। বেশ, অ্যান্সার চলে এলো আমার। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা এটা তো এই মাত্র বের করলাম, এটাই আমাদের কোশ্চেনটা রিপিট হয়েছে এখানে। 2 থেকে 1 ইলেকট্রন স্থানান্তরণের ক্ষেত্রে আমাদের ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কার ক্ষেত্রে সম্পন্ন হবে? দেখো, আমরা একটা ইকুয়েশন জানি যে ল্যামডা সমান হচ্ছে h/mv, অর্থাৎ ল্যামডার সাথে m এর সম্পর্কটা কিন্তু আমাদের ব্যস্তানুপাতিক। তার মানে যার ক্ষেত্রে মাস বেশি তার ক্ষেত্রে ল্যামডাটা সব থেকে কম হবে। তো এই ক্ষেত্রে লিথিয়াম 2+ এর m হচ্ছে সর্বোচ্চ, তাই লিথিয়াম 2+ এর ক্ষেত্রে ল্যামডাটা আমার হয়ে যাবে সর্বনিম্ন। তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা দাঁড়াবে? লিথিয়াম 2+। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর 5 থেকে 1-এ আসছে, আমার রেখা বর্ণালীর সংখ্যা হয়ে যাবে, ডাইরেক্ট সূত্র লিখে দিচ্ছি, 5 - 1 + 1/2। তাহলে 4 × 5/2 মানে কত অ্যান্সার বেরোবে? 10। আচ্ছা, এই কোশ্চেনটাই আমাদের সেম এখানটাতে রিপিট হয়েছে, এই দুটো। আচ্ছা, এত ভরের একটি কণার গতিবেগের অনিশ্চয়তা দিয়ে দিয়েছে, অবস্থানের অনিশ্চয়তা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা এক্ষেত্রে একটা ইকুয়েশন জানি যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি সমান হচ্ছে h/4π, এই হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের ভরটা দিয়ে দিয়েছে, তাহলে ডেল্টা এক্স ইন্টু আমরা এম ইন্টু ডেল্টা ভি সমান কত করলাম? h/4π। তাহলে আমাদের এখানে গতিবেগের নিশ্চয়তা দিয়ে দিয়েছে, অবস্থানের নিশ্চয়তা ডেল্টা এক্সটাকে বের করতে বলেছে। আচ্ছা, এম দিয়ে দিয়েছে, বাকি সব কিছুই আমাদের দিয়ে দিয়েছে। তাহলে আমাদের ভ্যালুটা কত হবে? h/4π। এমটাকে এখানে গুণ করতে হবে, 6.626 ইন্টু 10⁻31। আচ্ছা, আর কি আমাদের এখানে ভেলোসিটি যেটা আমাদের দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে গতিবেগের অনিশ্চয়তা যেটা আর কি, সেটা আমাদের দিয়ে দিয়েছে কত? 10⁻1 ইন্টু
10⁶ মিটার পার সেকেন্ড। আচ্ছা, কেজিটাকে দিয়ে দিয়েছে, মিটার দিয়ে দিয়েছে, সবই দিয়ে দিয়েছে। আমাদের এখানে ডেল্টা এক্সের মানটা বের করতে হবে, এটাকে গোটাটাকে ক্যালকুলেট করতে হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এইচের মান আমরা যদি বসাই যে 6.626 ইন্টু 10⁻34 বসালাম ধরো, তাহলে দেখো আমরা ইজিলি অ্যান্সারটাকে করে ফেলতে পারবো যে আমার এই যে 6.626 ইন্টু 10⁻, এখানটা 25 মতো হচ্ছে। তো ঠিক আছে, আমাদের পাওয়ারটা নিয়ে এখানে কোনো কাজ নেই, আমরা 6.626টাকে কেটে দিতে পারছি। আর আমার এখানে অপশানগুলো তো খুব সুন্দরভাবে সহজভাবে দেওয়া রয়েছে, এখানে পাওয়ারটা নিয়ে কোনো ঝামেলা নেই। তার মানে আমার এটা যে 1/4 পাই হবে, এটা আমি কনফার্ম হয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এইভাবে অপশানটাকে দেখে আমি এটাকে সহজেই মানটা বের করতে পারলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ন্যানোমিটারের যে ব্যাপারটা আমাদের আসছে আর কি, তাহলে এখানে আমাদের ন্যানোমিটারের ব্যাপারটাতে তো আমাদের এই ভ্যালুটা চলে আসতো যে অ্যাকচুয়ালি এটা ইন্টু 10⁻9 মিটার চলে আসতো। তো 10⁻9 মিটারটাকে যখন আমরা ন্যানোমিটারে যখন নিয়ে আসতাম আর কি, তখন আমরা তো জানি যে 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻9 মিটার আর কি। ঠিক আছে, তো এখানে আমাদের ডেল্টা এক্সের যে মানটা, সেই মানটা আমরা সহজেই বের করতে পারতাম যে আমাদের এটা হয়ে যেত 1/4 পাই ন্যানোমিটার। ঠিক আছে, বেশ এইভাবে আমরা এটাকে নিয়ে আসতে পারতাম। বেশ, পরের প্রশ্নতে চলে আসছে, একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর প্রথম থেকে তৃতীয় কক্ষে যাচ্ছে, ব্যাসার্ধ তো বৃদ্ধি পাবেই, 9 গুণ বৃদ্ধি পাবে প্রথম কক্ষে যে ব্যাসার্ধ ছিল তার তুলনায়, কারণ আমরা এখানে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা জানি 0.529 ইন্টু n²/z। তাহলে এখানে 1 থেকে 3-এ যাচ্ছে, 3² মানে 9 গুণ বেড়ে যাবে এটা। বোর্ডের পরমাণু কক্ষের তুলনায় ইলেকট্রনের বেগ যদি ভি হয় প্রথম কক্ষে, তাহলে চতুর্থ কক্ষে হবে v/4। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, লিথিয়াম 2+-এর দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ কত হবে 0.53 ইন্টু n²/z, মানে n মানে হচ্ছে দ্বিতীয় কক্ষ মানে 2² মানে 4, আর লিথিয়াম মানে হচ্ছে 3, জেডের মানটা 3, তাহলে 0.53 ইন্টু হচ্ছে আমাদের 3, তার মানে এটা আমাদের কত আসছে, যে ভ্যালুটা আসছে 0.706। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় এবং তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধের অনুপাত বলেছে, দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধটা কত হবে 0.529 ইন্টু n² মানে হচ্ছে 4, আর তৃতীয় কক্ষের ব্যাসার্ধটা হবে 0.529 ইন্টু n² মানে হচ্ছে 3² মানে হচ্ছে 9 বাই এটার ক্ষেত্রেও 1, এটার ক্ষেত্রেও 1, তাহলে এই পোর্শনটা কেটে গেল, আমার রেশিওটা হয়ে গেল 4:9। হিলিয়াম প্লাস আয়নের দ্বিতীয় বামার লাইনের তরঙ্গ দৈর্ঘ্য আমাদের জানতে চেয়েছে, ল্যামডার মানটা কত হবে, তো সেটা আমাদেরকে এখানে বের করতে হবে আর কি। দ্বিতীয় বামার লাইন বলেছে, প্রথম বামার লাইন না, দ্বিতীয় বামার লাইনটা। তো আমাদের এই ক্ষেত্রে যে সূত্রটা হবে যে 1/λ সমান আর ইন্টু হিলিয়াম প্লাস বলেছে মানে হচ্ছে আর ইন্টু z² মানে 2² করে দিলাম। আচ্ছা, দ্বিতীয় বামার লাইন বলেছে, আচ্ছা তার মানে 1/2² হলো, এটা 1/4² করতে হবে, কারণ প্রথম বামার লাইনটা হচ্ছে 3, দ্বিতীয় বামার লাইনটা হচ্ছে 4, n2টা হচ্ছে 4। আচ্ছা, তার মানে এটা 4 থেকে 2 আসবে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি আর কি, তাহলে 1/λ সমান হয়ে যাবে আর গণিত 4, 1/4 মাইনাস হচ্ছে 1/16, তাহলে এটাকে করলাম 1/4 মাইনাস 1/16, তাহলে 1/λ সমান আর গণিত 4 গণিত 16 লসাগু হবে, তাহলে 4 মাইনাস 1, তার মানে হচ্ছে 3/16, কাটাকাটি করে হয়ে গেল 3/4, তাহলে আমার এক্ষেত্রে ল্যামডা সমান হয়ে যাবে 1/r গণিত 4/3, তাহলে ল্যামডা সমান হয়ে গেল 911 গণিত 4/3, এই হচ্ছে অ্যান্সার। তাহলে ল্যামডা সমান হচ্ছে আমাদের এই 1215 অ্যাংস্ট্রম, এটা আমার অ্যান্সার চলে আসবে। বেশ, পরেরটা তো হচ্ছে এইচ আলফা আর এইচ বিটার তরঙ্গ দৈর্ঘ্যগুলো বার করতে বলেছে। আমরা খুব ভালো করেই জানি যে এইচ আলফা মানে হচ্ছে আমাদের যে ভ্যালুটা আমাদের আসবে হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা ওই 6565 মতো আসে, আর এইচ বিটাটাকে আমাদেরকে একটু বের করে নিতে হবে। তো এই ক্ষেত্রেও তো একই ফর্মুলা, তো আমাদের এই ক্ষেত্রে আমরা এখান থেকে ডাইরেক্ট করছি আর ইন্টু এইচ বিটা বলেছে, তার মানে আমাদের বামার সিরিজ, তার মানে 2² মাইনাস 4², তাহলে ওই আগেরটার মতনই আর ইন্টু 1/4 মাইনাস 1/16, তার মানে 3/16, তাহলে ল্যামডা সমান হয়ে যাবে 911 গণিত 16/3, তার মানে আমাদের কত আসছে ওই 4800, এই ভ্যালুটা আসছে 4863 অ্যাংস্ট্রম এরকম আসছে। তাহলে আমার প্রথম কার অপশানটা অ্যান্সার চলে আসবে। যেহেতু আমাদের প্রথম কারটা 6565, আমাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে।
হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্থানান্তরের সময় একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ 3h/π থেকে h/π কনভার্ট হলো, তাহলে আমাদের যে ইয়েটা হবে সেটা আমাদের কত রেখা বর্ণালী পাওয়া যাবে। আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের যে কৌণিক ভরবেগের মান nh/2π, তার মানে আমাদের এটা প্রথম কার্ডটাকে লিখতে পারি 6h/2π থেকে 2h/2π এটা কনভার্ট হলো, তাহলে আমাদের এখানে 6 থেকে এটা 2-এ এলো, 6 থেকে 2-এ এলো, 6 থেকে 2 এলো মানেই হচ্ছে আমাদের এটা দৃষ্টিগোচরের মধ্যে পড়লো, অর্থাৎ বামার সিরিজের মধ্যে এটা আমার পড়লো। তাহলে আমার এখানে যে অ্যান্সারটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের বামার সিরিজ ধরে অ্যান্সারটাকে করতে হলো আর কি। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর লিমেন সিরিজ এর ক্ষেত্রে ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য এক্স বলেছে, তাহলে বামার সিরিজের দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য কত এটা আমাদেরকে জানতে চেয়েছে। তো 1/λ সমান আর এক স্কোয়ার। আচ্ছা, ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য বলেছে মানে এনার্জি গ্যাপটাকে আমাদের হাইস্ট হতে হবে, তার মানে আমাদের এটা 1/1² - 1/∞ হতে হবে, তার মানে 1/λ সমান আর, তাহলে ল্যামডা সমান 1/r, তাহলে ল্যামডা সমান 911 অ্যাংস্ট্রম, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। বেশ, 911টাকে এখানে এক্স ধরা হলো, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। তাহলে আমরা এখানে লিথিয়াম 2+ এর ক্ষেত্রে আমরা বের করব, এটা আমরা কার জন্য বের করেছিলাম? হাইড্রোজেনের জন্য। তাহলে আমাদের এক্ষেত্রে ভ্যালুটা একই হবে, জেডের মানটাতে আমরা 3 স্কোয়ার করে দিলাম। আচ্ছা, বামার সিরিজ বলেছে তার মানে 2-এ আসবে, দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বলেছে এনার্জি গ্যাপটা খুব কম হবে, তার মানে এটা 3 থেকে আসবে, তাহলে 1/λ সমান আর গুণিত 9 গুণিত 1/4 মাইনাস 1/9, 1/λ সমান আর গুণিত 9 গুণিত এটা 36 লসাগু হবে 9 - 4 মানে 5/36। বেশ, এই গেল, তাহলে 1/λ সমান আর গুণিত 9 গুণিত 5/36, কাটাকাটি করে দিলাম 4 হয়ে গেল, তাহলে ল্যামডা সমান 1/r হয়ে যাবে, এটা 1/r মানেই তো হচ্ছে আমার 911 গণিত এটা হয়ে গেল 4/5, 911 মানেই তো আমার এক্স, তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল 4x/5 অ্যাংস্ট্রম, এটা আমার একক হিসাবে উত্তর হিসাবে চলে এলো। 4x 5/4 5x 5 9/36 5/4, এটাকে উল্টালে 4/5 হচ্ছে, ল্যামডা সমান হচ্ছে 4/5, তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা দাঁড়াচ্ছে এটা 9x/5, আচ্ছা 9 4 জেড স্কোয়ার, লিথিয়াম 2+ বলেছে, আর গণিত 9 গণিত 36, 9×5=36, 5/4, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। এখানে অপশানগুলো মিলছে না, এটা 4x/5 করে অ্যান্সারটা করা থাকে। পরের প্রশ্ন এখানে বলেছে যে কোন ট্রানজিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি শোষণ করবে, তো এটা হবে আমাদের এই অ্যান্সারটা, কারণ এখানে আমরা জানি যে এখানে আমার এনার্জিটা হয় -13.6, এখানে হয় -3.4 ইলেকট্রন ভোল্ট, তাহলে আমার কতটা এনার্জি শোষণ করে? এতটা এনার্জি শোষণ করে, যে এনার্জির মানটা বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এতটা দেখা যায় না। বেশ, হাইড্রোজেন পরমাণুর বোরের ব্যাসার্ধের মান হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার, তার মানে হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার, এই অপশানটা। হিলিয়াম প্লাস আয়নের আয়নীভবন শক্তির মান কত? হিলিয়াম প্লাস আয়ন বলেছে, তার মানে আমার এখানে যে অ্যান্সারটা দাঁড়াবে সেটা হচ্ছে যে টোটাল, আমরা এখানে টোটাল এনার্জিটা একবার বের করি, -13.6 মাইনাস হচ্ছে, আচ্ছা টোটাল এনার্জি সমান -13.6 ইন্টু Z²/n² ইলেকট্রন ভোল্ট, তাহলে -13.6, জেডের জায়গাতে আমরা হিলিয়াম আছে মানে 2² মানে 4 বসালাম, 4/1, তার মানে -54.4 ইলেকট্রন ভোল্ট, তার মানে যদি আমরা +54.4 ইলেকট্রন ভোল্ট দিই তাহলে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে চলে যাবে, দ্যাট ইজ আয়নাইজেশন এনার্জি। সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আমাদের যে তড়িৎ চুম্বক বলেছে, সেই তড়িৎ চুম্বকের মান হচ্ছে বেতার তরঙ্গ, এটাকে মুখস্থ রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে
এখানে একটা ছক টাইপের প্রশ্ন এসেছে, এনতম কক্ষপথের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এন স্কোয়ারের সাথে সমানুপাতিক। আচ্ছা, কক্ষের এনতম কক্ষপথের শক্তি বলে দিয়েছে, এনতম কক্ষপথের শক্তি। আচ্ছা, জেডের সাথে এটা তো আমরা লিখি এইভাবে করে নিই, এন স্কোয়ার বাই জেড। তাহলে এন স্কোয়ারের সাথে সমানুপাতিক দেওয়া নেই, কিন্তু জেডের সাথে ব্যস্তানুপাতিক দেওয়া আছে, তাহলে আমার এটা চলে এলো। আচ্ছা, এনতম কক্ষপথের বেগ যেটা সেটা হচ্ছে আমার জেড বাই এন, তাহলে আমাদের এনের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে আমাদের এইটাও মিলে গেল। কৌণিক ভরবেগ মানে হচ্ছে NH/2 NH/2 মানে এনের সাথে সমানুপাতিক, এটাও মিলে গেল। আর -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটাও হচ্ছে আমাদের এন স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, এটাও মিলে গেল। তাহলে পরপর বি এর অ্যান্সারটা আমাদের এখানে অ্যান্সার দাঁড়ালো। বেশ, তারপরে হচ্ছে 67-এর যে প্রশ্নটা আমার দেওয়া রয়েছে সেটা হচ্ছে পরপর আমাদের সময়কাল অনুযায়ী সাজাতে বলেছে। তো বোর, শর্ডিঞ্জার, তো সব থেকে প্রথমে আমাদের বোরের মডেলের পরে আমরা যেভাবে পরপর পড়েছি, আমরা ডি ব্রগলি পড়েছি, তারপরে শর্ডিঞ্জার ইকুয়েশন পড়েছি, তারপরে শর্ডিঞ্জারের আগে আমরা এখানে যে হাইজেনবার্গের প্রিন্সিপাল, সে হাইজেনবার্গের প্রিন্সিপাল পড়েছি। তারপরে মানে অনিশ্চয়তা নীতি এটা আর কি, তারপরে আমরা এখানে শর্ডিঞ্জার ইকুয়েশন পড়েছি। আচ্ছা, তাহলে আমার এখানে প্রথমে হচ্ছে 1, তারপরে হচ্ছে ডি ব্রগলি, তারপরে হাইজেনবার্গ, তারপরে শর্ডিঞ্জার, এটা হচ্ছে আমার উত্তর, মানে সি এরটা। আচ্ছা, এটা পরপর খেয়াল রাখবে। হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকলেও এটি অনেকগুলি রেখা বর্ণালী প্রদর্শন করতে পারে, ঠিক কথাই, কারণ হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে অনেকগুলি উত্তেজিত স্তর বর্তমান। আচ্ছা, এখানে অ্যাসারশনও ঠিক আছে আর রিজনও ঠিক আছে। বৃত্তাকার বোর কক্ষের কৌণিক ভরবেগ মাপা হয় বোরের তত্ত্ব অনুযায়ী, সেটার মান হচ্ছে mvr সমান NH/2π। এটা ঠিকঠাক আছে, প্রথমটা উত্তর হবে, দুটোই সত্য। প্যাসেনে আমাদের ইলেকট্রন উচ্চ কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে নামে, এটা তো ভুল, এটা তো তৃতীয়তে নামে। প্যাসেন সিরিজ আমাদের ইনফ্রারেডের মধ্যে থাকে, তাহলে প্রথমটা মিথ্যা, কিন্তু আমাদের দ্বিতীয়টা সত্য। তারপরে আমাদের 99 হচ্ছে লাস্টের অপশানটা। চিত্তে প্রদত্ত ইলেকট্রন অবতরণের জন্য প্রাপ্ত রেখা বর্ণালীর যে সারির অন্তর্গত আর কি 3-এ নেমেছে, মানে আমাদের কি সারিজ হবে, আমার সিরিজ হবে, আমাদের প্যাশন হবে, 3-এ নামলে প্যাশন হয়। আচ্ছা, ঠিক আছে, এই প্রশ্নগুলো এখানেই কমপ্লিট হলো। বেশ, পরের ভিডিওতে এরকম প্রশ্ন আমরা আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।